কিছুক্ষণ বাদে ইথান আর সিয়ানো আসে ব্রেকফাস্ট করতে। ইথান বলে ওঠে, গুড মর্নিং মিস অদিতি। আপনাকে সকাল সকাল ব্রেকফাস্ট টেবিলে দেখে আমি তো কনফিউজ হয়ে গিয়েছিলাম, বাড়িতে আছি নাকি হসপিটালে। বলেই ইথান হাসতে হাসতে চেয়ার টেনে বসে। অদিতি মিষ্টি করে হেসে তখন বলে ওঠে, আসলে কি বলুন তো, আন্টিকে দেখতে অনেক ইচ্ছে করছিল, তাই চলে এলাম। ব্রেকফাস্ট শেষে না হয় দুজনে একসাথেই হসপিটালে যাব। ইথান তখন বলে ওঠে, সে তো যাওয়াই যায়। এমন বেশ অনেকক্ষণ ধরেই ইথান আর অদিতিকে একসঙ্গে হেসে হেসে কথা বলতে দেখে তানভীর প্রচুর বিরক্ত হয়। ও খাবার টেবিল থেকে উঠে যায়। সিয়ান বুঝতে পারে তানভীর বেশ রেগে আছে, সঙ্গে কষ্টও পেয়েছে, তবুও মুখে তেমন কিছু প্রকাশ করে না সে। ইথান অদিতির সঙ্গে সিয়ানের পরিচয় করায়। সবাই মিলে কথা বলতে বলতেই ব্রেকফাস্ট শেষ করে। ইথান আর অদিতি একসঙ্গে হসপিটালে যায়। তানভীর বেশ জেলাস ফিল করে রেগে গিয়ে রুমে চলে যায়। গতকাল রাত থেকে ইশিতা ব্যাপারগুলো খেয়াল করছে। ও বেশ বুঝতে পারছে যে তানভীর ওর ভাইকে ভালোবাসে। ইশিতা রুমে গিয়ে দেখে তানভীর রাগ করে ঠোঁট উল্টে বসে আছে। তা দেখে ইশিতা ঠোঁট চেপে হেসে তানভীরকে বলে ওঠে, কি ব্যাপার তানভী আপু, কোনো কারণে কি কারোর উপর রেগে আছো? আই মিন, ডু ইউ ফিল জেলাস ফর এনিওয়ান? বলে আবারও ঠোঁট চেপে হাসে ইশিতা। ইশিতার কথাগুলো শুনে তানভীর প্রচণ্ড রাগ বাড়ে। রেগে গিয়ে একটা ফুলদানি নিয়ে বলে ওঠে, ইচ্ছে তো করছে এটা দিয়েই ওর মাথাটা ফাটিয়ে দেই। ইশিতা তখন বলে ওঠে, এটা করলে তো বিয়ের আগেই বিধবা হয়ে যাবে তুমি। আমি কিছুতেই চাই না আমার এত কিউট হবু ভাবিটা বিয়ের আগেই বিধবা হয়ে যাক। ইশিতার কথা শুনে তানভী বেশ অবাক হয়ে যায়। তানভী বুঝতে পারে ইশিতা সব বুঝে ফেলেছে। ইস, এবার কি হবে? তানভী গিয়ে বেডে বসে পড়ে। ইশিতা এবারে পিছন থেকে তানভীকে জড়িয়ে ধরে বলে ওঠে, কোনো রকম এক্সকিউজ দিয়ে লাভ নেই। তুমি যে ভাইকে ভালোবাসো সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। কাল রাতে ডাইনিং টেবিলে বুঝতে পেরেছি তুমি ভাইয়ার প্রতি কিছু একটা নিশ্চয়ই ফিল করো। আর একটু আগে বাকিটা দেখেও শিওর হলাম। ভাইয়ার সাথে অদিতি আবুকে দেখার পর থেকেই তুমি বেশ জেলাস ফিল করছিলে। কি ঠিক বললাম তো? ঈশিতার কথা শুনে তানভীর লজ্জায় মাথাটা নুয়ে ফেলে। ঈশিতা আবারও বলে ওঠে, আমার ভাইয়ার সঙ্গে তোমাকে দারুণ মানাবে। আগে যদি জানতাম আমার কিউট তানভী আপু আমার ভাইয়াকেই ভালোবাসে, তাহলে কবেই আমুকে বলে তোমাদের বিয়ের ব্যবস্থা করতাম। ওয়েট, আমি এক্ষুনি আমুকে বলছি। এই বলে ঈশিতা দৌড়ে যেতে নেয়। তানভী ওর হাতটা ধরে আটকায়। বলে ওঠে তানভী, আন্টিকে কিছু বলার দরকার নেই। আমি ওনাকে ভালোবাসলেও উনি তো আমায় ভালোবাসে না। কখনো সে নজরে আমায় দেখেনি, সবসময় আমাকে বোন নজরে দেখেছে। আমার মনে হয় না উনি আমার প্রতি কিছু ফিল করে। যদি তোমার ভাই কখনো আমায় ভালোবাসে তাহলে না হয় আন্টিকে বলো। ঈশিতা থেমে যায়। তানভীর পাশে বসে ওর গাল টেনে দিয়ে বলে ওঠে, ওকে, যথা আজ্ঞা ভাবিজি। বলে ঈশিতা হেসে ওঠে, সঙ্গে তানভীও। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তানভী আর সিয়ান চট্টগ্রামে এসেছে গতকাল। ইসরা আসতে চায়নি বলে সিয়ান আর জোর করেনি। যে কটা দিন সেখানে ছিল সিয়ান ইসরাকে টাইম দিয়েছে। ইসরার সঙ্গে ওদের বিভিন্ন মোমেন্টগুলো নিয়ে গল্প করেছে। যদিও বা ইসরার কিছু মনে করতে পারেনি, তবুও সিয়ান নিজের মতো করে চেষ্টা করেছে। চট্টগ্রাম আসার সময় ইসরাকে সাথে আনতে চেয়েছিল সিয়ান, কিন্তু ইসরা আসেনি। তাই সিয়ানের মুডটা অফ হয়ে আছে। রেনা বেগম থাকতে বলেছিল, কিন্তু সিয়ান বলেছে ওর অনেক কাজ আছে চট্টগ্রামে। তাছাড়া তানভীর অনেকদিন হসপিটালে ডিউটি মিস যাচ্ছে, সেজন্য চলে এসেছে ওরা। তানভীর সাথে কোথায় কোথায় ঈশিতা আর ওর ফারাজের সম্পর্কের কথা বলেছে। তানভীর জিজ্ঞেস করেছিল ঈশান বা সেরিনা বেগম ওনারা জানে কিনা কেউ। ঈশিতা জানায় ওদের সম্পর্কের কথা কেউ জানে না। সিয়ান চট্টগ্রাম আসার মূল কারণ হলো ঈশিতাদের ফ্যামিলির সবাইকে খুঁজে বের করা। ওদের কোনো খোঁজ নেই। আজকের প্রায় 2 মাস হতে চলল। তাছাড়া ওর বাবা মার মার্ডার কেসটাও বন্ধ হয়ে আছে। সবার ব্যাপারে খোঁজ নিতেই মূল সিয়ান এখানে তাড়াতাড়ি করে চলে এসেছে চট্টগ্রামে। ওর আপাতত এখন একটাই টার্গেট, ইসরার ফ্যামিলির সবাইকে খুঁজে বের করা। সিয়ানে হঠাৎ মনে পড়ে ওর বাবার বন্ধুর ছেলে আরাফাত চট্টগ্রামে ক্রিমিনাল এভিডেন্সি ডিপার্টমেন্টে আছে। কন্ট্যাক্ট লিস্টে অনেক খোঁজাখুঁজির পর তার নাম্বারটা বের করে তাকে ফোন করে। বেশ কয়েকবার ডায়াল করে সিয়ান, কিন্তু রিসিভ হয় না। মিনিট 15 বাদে সেই নাম্বার থেকে কল আসে। সিয়ান কলটা রিসিভ করেই বলে ওঠে, হ্যালো আরাফাত ভাই, কেমন আছেন? আরাফাত তখন বলে ওঠে, এই তো আলহামদুলিল্লাহ, বাট আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সিয়ান তখন বলে ওঠে, আমি সিয়ান ইদ্রার। আরাফাত তখন বলে ওঠে, ও সিয়ান, কেমন আছো তুমি? অনেকদিন পর, তাই তোমাকে ঠিক চিনতে পারিনি। তো কি খবর তোমার?
শিয়ান তখন বলে ওঠে, আপনার সাথে এমার্জেন্সি কিছু কথা আছে আমার। আরাফাত তখন বলে ওঠে, জি বলো। শিয়ান তখন বলে ওঠে, ফ্রি আছেন আপনি? আরাফাত তখন বলে ওঠে, তোমার জন্য অল টাইম ফ্রি আছি, বলো কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। তারপর শিয়ান শুরু থেকে সমস্ত ঘটনা আরাফাতকে খুলে বলে। সবটা শোনার পর আরাফাত বলে ওঠে, টেনশন নিও না তুমি, সবটা আমার উপর ছেড়ে দাও। শাওনের কেস আমি সামলাচ্ছি, আর চিন্তা করো না, তোমার শ্বশুরবাড়ির লোকদের খুঁজে বের করব আমি। তুমি ওনাদের নাম আর পিক আমাকে মেল করে দাও। শিয়ান তখন বলে ওঠে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আরাফাত তখন বলে ওঠে, থ্যাংক ইউ বলার কিছুই নেই, আমি তোমার বড় ভাইয়ের মতো, তোমাকে হেল্প করবো না তো কাকে করবো। শিয়ান তখন বলে ওঠে, ওকে ভাইয়া, আমি তাহলে এখনই আপনাকে পিকগুলো মেল করে দিচ্ছি। বলেই শিয়ান ফোন রেখে ল্যাপটপ নিয়ে বসে। ইসরাতের ফ্যামিলি সবার পিকগুলো আরাফাতকে মেল করে দ্রুত বাসা থেকে বের হয়েছে। চোখে সানগ্লাস আর মুখে মাস্ক পরে থানায় যায় শিয়ান। ইন্সপেক্টর রাহুলের টেবিলের সামনে গিয়ে সজোরে ঘুষি মারেছে। সামনে দাঁড়িয়ে থাকা মাস্ক পরিয়ে তো ছেলেটার এমন কাণ্ডে রাহুল থতমত খেয়ে দাঁড়িয়ে যায়। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে গর্জে উঠেছে, হু আর ইউ, এভাবে থানায় এসে সিনকেট করছেন, কে আপনি? শিয়ান তখন তাতে দাঁত চেপেই বলে ওঠে, জাস্ট একটা মার্ডার কেস সলভ করতে আপনাদের এতদিন সময় লাগে, তাই না? রাহুল বেশ ভয় পেয়ে যায়। নিজেকে কোনো মতে সামলে থতমত গলায় বলল, আপনি শান্ত হন, এটা থানা, এভাবে সিন ক্রিয়েট করবেন না। আপনি বসুন, বসে তারপর না হয় কথা বলুন আমাদের সাথে। শিয়ান তখন গর্জে উঠেই বলে ওঠে, এতদিন আপনাদের সাথে বসেই ভালোভাবে কথা বলছিলাম, ভেবেছিলাম আপনারা অনেস্টলি কাজ করেন, কিন্তু না, এখন বুঝতে পারছি আপনারা আসলে কি। রাহুল তখন বলে ওঠে, দেখুন এত চেঁচামেচি করবেন না, আপনি ঠিক কোন কেসের কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। শিয়ান তখন বলে ওঠে, কোন মার্ডার কেসটার কথা বলছি, যদি মাথায় কিঞ্চিত পরিমাণ বুদ্ধি থাকে তাহলে বুঝতে পারবেন তো। শিয়ানের কথায় রাহুলের বেশ সন্দেহ হয়। মাস্ক পরিহিত থাকায় কণ্ঠটা ঠিক বুঝতে পারছে না তিনি, তবে মনে মনে ভাবছেন, এটা শিয়ান নয় তো, ওর বাবা মায়ের মার্ডার কেসের ব্যাপারে বলছে না তো। কিন্তু শিয়ান কি করে হবে? শাওনের কাছে তিনি যতটুকু শুনেছেন শিয়ান এই পৃথিবীতে নেই, তবুও তিনি সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করে ওঠেন, কে তুমি? শিয়ান তখন বলে ওঠে, আমি কে সেটা জেনে কি করবেন, নিজেরাই বুঝে নিন নিজেরা কি করছেন। আপনার পরিহিত ইউনিফর্মটার কতটা মূল্য দিয়েছেন আপনি, সেটা নিজেই বুঝে নিন। ইন্সপেক্টর রাহুল শুকনো ঢোক গিলে আবার বলে ওঠে, কে কে তুমি? শিয়ান তখন আবার বলে ওঠে, আমি কে সেটা জেনে কোনো লাভ নেই আপনার, বাট লিসেন, ভালো করে কথাটা মাথায় ঢুকিয়ে নিন। খুব তাড়াতাড়ি আপনাদের এগেনস্টে ব্যবস্থা নিচ্ছি আমি। আপনাদের ভালো পুলিশের মুখোশধারী মুখোশটা এবার সবার সামনে খুলে দেব। ভেরি সুন, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলেই শিয়ান হনহন করেই বেরিয়ে যায়। ইন্সপেক্টর রাহুল এসে নিচে দরদর করে ঘামতে থাকে। উনি বুঝে উঠতে পারছেন না কে এভাবে হুমকি দিয়ে গেল। সঙ্গে সঙ্গে শাওনকে ফোন করে রাহুল। শাওন রাহুলকে আশ্বস্ত করে যেন কোনো রকম ভয় না পায়। ফোন রেখে দিয়ে শাওনও বেশ চিন্তিত হয়ে পড়ে। কে এভাবে হুমকি দিয়ে গেল? শিয়ান নয় তো? শিয়ান কি করে হবে? শিয়ান তো আর এখন বেঁচে নেই। এদিকে ইসিতা প্রায় 2 মাস ধরে ফারাজের চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। ফারাজ আদৌ বেঁচে আছে তো, নাকি শাওনের লোকেরা ওকে মেরে ফেলেছে? না, আর ভাবতে পারছে না ইসিতা। ফারাজের কথা মনে হলে শুধু চোখ দিয়ে অশ্রু গড়ায় তার। জায়নামাজে বসে শুধু আল্লাহর কাছে একটা প্রার্থনাই করে, আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। ইসিতাদের বিয়ের দিনের ঘটনা জানার আগে ইসিতা মনে করছিল ফারাজ ওকে ঠকিয়েছে, হয়তো ফারাজের এখন আর ওকে ভালো লাগে না, তার জন্য ফোন নাম্বার পাল্টে ফেলেছে ও। কিন্তু পরে যখন ইসিতাদের বিয়ের ঘটনা ও শুনলো, তারপর ফারাজকে ভুল বোঝার জন্য নিজেকেই দোষী মনে হলো। নিজের উপর নিজের রাগ হলো বড্ড ইসিতার। সবটা না জেনে শুনে কত কিছুই না ভেবেছিল ফারাজের ব্যাপারে। সেই সময়ের কথা ভাবতে ভাবতেই চোখ দিয়ে দুপোঁটা জল গড়িয়ে পড়ল। ইসানও বেশ অনেকদিন ধরে বোনের মন খারাপের বিষয়টা খেয়াল করছে। ইসিতা যে এখন আর আগের মতো প্রাণোচ্ছল নেই। চঞ্চল হাসিখুশি মেয়েটা কেমন যেন নীরব হয়ে গেছে। এই ব্যাপারটা অনেকদিন ধরে ভাবায় ঈশানকে। তাই ঈশান ভাবে আজকে ইসিতার সাথে এই ব্যাপারে কথা বলবে। ঈশান ইসিতার রুমে দরজায় নক করতেই ইসিতা বলে ওঠে, ভিতরে এসো, দরজা খোলা আছে। ঈশান গিয়ে ইসিতার সামনাসামনি বসে। ধীর কণ্ঠে বলে ওঠে, বোনকে, তোর সঙ্গে কিছু কথা ছিল আমার। ইসিতা তখন বলে ওঠে, হ্যাঁ বলো ভাইয়া। ঈশান তখন বলে ওঠে, বেশ কয়েকদিন ধরেই কেমন তুই যেন চুপচাপ হয়ে গেছিস, মন খারাপ কোনো কারণে? ঈশানের কথায় হঠাৎই আবার ফারাজের কথা মনে হতেই ডুকরে কেঁদে ওঠে ইসিতা। ঈশান ইসিতাকে এক হাতে জড়িয়ে ধরে বলে ওঠে,
কি হলো, কাঁদছিস কেন বল আমায়? ঈশিতা তখন কাঁদতে কাঁদতে সমস্ত কথা খুলে বলে ঈশানকে। ঈশান ঈশিতার চোখের পানি মুছে দিয়ে বলে ওঠে,